আমি ফার্ন পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই। ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ ৬ মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে আহ, সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করে। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানেক ধরে এরকম বেওয়ারিশ লাশ আসে নাই, অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সেই রাতে, এবং যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি ৬টা কি ৭টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। এখন ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে। মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগের থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না। উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে। কেননা এরকম আ অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেন। লাশটার অবস্থা এরকম ছিল যে আ গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ। কোনো ক্ষতচিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% এর মতো আ থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা। যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত ১০টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে। সেজন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে উনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন উনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে এরকম। মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে উনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে, "তুমি কি এরকম কিছু দেখেছো?" তো সেও বলল যে, "হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার।" তো তারপরে ওনারা পোস্টমর্টম করে এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে দেন। যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এইজন্য সে পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি তখন বাজে রাত ১০টা। উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় ৫ মাইলের মতো পথ তাকে যেতে হবে। নরমালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা। আশেপাশের ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে। কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু রিক্সা, যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তোবা তাকে হেঁটেই যেতে হবে। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, উনি তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়ল। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল। যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে উনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন। কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে আ ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে। কেননা তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালেই আবার ফিরে যাই।
সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই। যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে, তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল সে। তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে, করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো। এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিব। তো উনি একটু চিন্তা করলেন যে না, ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে এই রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল। মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা, সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না আমার, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল। এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে। এবার কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে, তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজ, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে। ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথা, তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যেটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি। এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে, ওই লাশটাই নাকি বেশ মানে ভয় পাচ্ছিল। এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়, এবং সে ওই লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বর্ণগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে, উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো, এবং লাশটাকে দাফনের ব্যবস্থা। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের যে স্টোরি সেটাতে। খুব মনোযোগ দিয়ে আজকের স্টোরিটা আপনারা শুনবেন। খুব লম্বা এবং খুবই সুন্দর একটা স্টোরি। আমার কাছে মনে হয়েছে এই সময়কালের সবচেয়ে বেস্ট একটা স্টোরি। অনেক আগের কথা এই যে স্টোরির যে পটভূমি, অনেক বছর আগের। তখনও মানুষের হাতে হাতে মোবাইল ফোনের তেমন একটা ব্যবহার ছিল না। গ্রামের যে
বড় লোক বা যারা অবস্থা সম্পন্ন মানুষজন শুধুমাত্র তাদের হাতে চাইনিজ ফোনের ব্যবহার ছিল। তো গ্রামেরই একজন ইউপি সদস্য মেম্বার যাকে বলা হয় রহমত মিয়া, তিনি ছিলেন এরকম একটা গ্রামেরই মেম্বার এবং তার ছিল একজন সাথে সদস্য বা তার সহকর্মী বলা যায়, তাকে সবসময় সাপোর্ট করতো, শুদ্ধ বাংলায় বলতে গেলে পিএস বা সহকারী। তার নাম ছিল ফরিদ মিয়া। তো ওই মেম্বারের কথা আমি আগেই বলে রাখি, সে মেম্বার ছিল খুবই ধূর্ত প্রকৃতির একজন লোক এবং খুবই উচ্ছৃঙ্খল এবং বদমেজাজি স্বভাবের একজন লোক। সে নামাজ কালাম পড়তই না, সাথে ভালো কোনো কাজের মধ্যে তাকে পাওয়া যেত না। বলতে গেলে সে উল্টো অবিচার অন্যায় এগুলাই করে বেড়াত। সেই গ্রামেরই একজন মসজিদের ইমাম, নাম ছিল তার হিরণ। সেই হিরণ ইমাম সাহেব, হিরণ হুজুর, সবাই গ্রামে তাকে হিরণ হুজুর বলেই জানত। তিনি ছিলেন খুবই ভালো এবং তিনি সবসময় সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে যেতেন এবং সবাইকে নামাজের জন্য আহ্বান করতেন। একজন ইমাম হিসেবে বা একজন ভালো মানুষ হিসেবে যা যা করা দরকার তিনি সেগুলা করতেন। এমনই একদিনের কাহিনী, বিকালবেলা হিরণ হুজুর তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন আসরের নামাজ পড়ানোর জন্য। অতিমধ্যে ওই রহমত মেম্বারের সাথে তার দেখা এবং সাথে ছিল তার সহকারী ফরিদ মিয়া। তো হিরণ হুজুর তিনি আগে থেকেই তাদেরকে চিনতেন। তিনি রহমত মেম্বারকে দাওয়াত দেন, বলেন মেম্বার সাহেব চলেন নামাজ পড়ে আসেন। তো মেম্বার তিনি হিরণ হুজুরকে বলে, হুজুর আমার অনেক কাজ আছে, আমি পরে যাব, এই বলে এক কথা ইগনোর করে এবং তার হাতে একটা ফোন ছিল, চাইনিজ ফোন। সেই সময়কালের সেই চাইনিজ ফোনের মধ্যে উচ্চস্বরে গান বাজিয়ে হিরণ হুজুরের সামনে থেকে বিদায় হন। হিরণ হুজুর একটা মুচকি হাসি দিয়ে আর কিছু বলেন না, তিনি মসজিদের দিকে চলে যান এবং মসজিদে গিয়ে উনি ওনার মতো নামাজ কালাম পড়ান। এইদিকে রহমত যে মেম্বার, তার বাসার মধ্যে একটা প্রবলেম চলতেছিল, সেটা হচ্ছে তার একটা বাচ্চা কিছুদিন আগে জন্ম নিয়েছিল এবং সেই বাচ্চা খুবই অদ্ভুত আচরণ করত, বিশেষ করে রাতের বেলা অন্য বাচ্চারা যেভাবে ঘুমিয়ে যেত, রহমত মেম্বারের বাচ্চাটা সেভাবে ঘুমতো না। কিন্তু এত বেশি কষ্ট হতো তার, মানে তাকে ঘুম পাড়ানোর জন্য সেই বাচ্চা নাকি দুই চোখের পাতা একদমই এক করত না। তাছাড়া সেই সাথে কান্না ছিল এবং খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন মেম্বার সাহেবের বাড়ির মধ্যে। তো ওনাকে মেম্বার সাহেবের স্ত্রী বারবার করে বলেছিলেন যে মসজিদের যে হুজুর আছে হিরণ হুজুর, শুনেছি তিনি খুব কামিল লোক, ওনাকে নিয়ে আসেন, উনি একটু ঝাড়ফুঁক করে দিলে হয়তো আমাদের বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে। এইদিকে রহমত হুজুর তিনি কিন্তু রহমত মেম্বার তিনি কিন্তু হিরণ হুজুরকে একদমই দেখতে পারতেন না, কারণ হিরণ হুজুর ছিলেন রহমত মেম্বারের কমপ্লিটলি উল্টো একজন মানুষ, উল্টো একজন চরিত্র। রহমত মেম্বার তিনি করতেন সব আকাম কুকাম, আর হিরণ হুজুর তিনি ছিলেন খুব ভালো এবং তিনি যে সমস্ত সালিশ বা বিচারের মধ্যে যেতেন সেখানে রহমত মেম্বারকে কাউন্টার দিতেন ভালো বিচার করার জন্য। তো ওনাদের মধ্যে সেই থেকে একটা দ্বন্দ্ব আগে থেকেই ছিল। যখনই ওনার স্ত্রী হিরণ হুজুরের নাম বলেন তখনই তিনি রাগ করেন এবং চিল্লিয়ে উঠে বলেন, কিসের হিরণ হুজুর, সে কি করবে, এই বলে ওনার স্ত্রীকে ধমক দেন এবং হিরণ হুজুরকে সামনে আসতে দেন না। কিন্তু এই যে বাচ্চার যে প্রবলেম, সেটা আস্তে আস্তে এক কথা দুই কথা, একজনের কান আরেকজনের কান, এভাবে করতে করতে পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায় যে মেম্বার সাহেবের বাচ্চাটা খুব অদ্ভুত আচরণ করে এবং বাসার মধ্যে খুব সমস্যা করতেছে। এভাবে কথাটা আস্তে 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 সবার কানে যেতে যেতে হিরণ হুজুরের কানেও চলে যায়। একদিন হিরণ হুজুর নিজেই মেম্বার সাহেবের সাথে দেখা হলে তিনি জিজ্ঞেস করেন বা প্রস্তাব দেন যে মেম্বার সাহেব, আপনার বাচ্চা নাকি খুব অসুস্থ, এরকম এরকম আচরণ করে, আমি কি আপনার বাচ্চাটাকে একবার দেখতে পারি? হিরণ হুজুরের এই কথাতে মেম্বার সাহেব খুব রেগে যান এবং তিনি বলেন, আপনি আমার বাচ্চা থেকে কি করবেন, আপনি আপনার কাজ করেন। তো যাই হোক, হিরণ হুজুর বরাবরের মতো একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যান, কেটে পড়েন এবং এই বাচ্চাকে নিয়ে
সেই রহমত মেম্বারের প্রবলেম চলতেই থাকে। এভাবে দিন যায়, মাস যায়, কোনোভাবে কোনো সমস্যার সমাধান হয়নি, বরং আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। যেটা হচ্ছে একদিন দুপুরবেলা বলা যায়, সে বাচ্চাকে উঠোনে বসিয়ে সে মেম্বার সাহেবের যে স্ত্রী ছিল, ভানু বেগম ছিল ওনার নাম, সেই ভানু বেগম একটু দূরেই কিছু হাতের কাজ করতেছিল। আর মেম্বার সাহেব তিনি করতেছিল কি, ওই কলপারে বা পুকুর ঘাটের দিকে শাওয়ার নিচ্ছে, তো গোসল করতেছিল। এমন সময় বাইরের একজন, তাদের বাড়ির পাশের একজন লোক, তিনি মেম্বার সাহেবের উঠোনে আসেন এবং কি মনে করিয়ে সেই বাচ্চা যখন দেখতে যান, তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দেন। তো ভানু বেগম মেম্বার সাহেবের স্ত্রী, তিনি চলে আসেন বাচ্চার কোনো কিছু হলো কিনা দেখতে, কিন্তু তিনি অবাক হয়ে যান। এই 2-3 মাসের বাচ্চা যেটাকে শুয়ে রাখা হয়েছিল উঠোনের মাঝখানে, সে বাচ্চা উঠে বসেছে এবং তার চোখ আগুনের গোলার মতো জল করে জ্বলতেছে। এরকম দৃশ্য দেখে হয়তো বানু বেগম, মা ছিল বলে তিনি সহ্য করতে পেরেছিলেন, তিনি একদমই শক্ত হয়ে যান। এবং এদিকে আওয়াজ শুনতে শুনতে, সবার চিল্লাপাল্লা শুনতে শুনতে রহমত মেম্বার তিনিও চলে আসেন এবং তিনি এসে দেখেন এইরকম একটা অবস্থা দেখার পর তিনি ওখানেই দাঁড়ানো অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরবর্তীতে বিভিন্ন দোয়া কালাম পড়ার পর বাচ্চার চোখটা স্বাভাবিক হয় এবং মেম্বার সাহেবেরও জ্ঞান ফিরে আসে। তো এইবার চারপাশের মানুষজন যখন জড়ো হয়, সবার কথা মতো হিরণ হুজুরকে ওনার বাসায় আসতে বলা হয় এবং হিরণ হুজুর প্রথমবারের মতো মেম্বার সাহেবের বাড়িতে আসেন। তো হিরণ হুজুর বাড়িতে আসার পর, বাচ্চাটাকে দেখার পর তিনি একটা কমেন্টস করেন, যেটা শুনে পুরো গ্রামবাসী বা চারপাশের যে মানুষজন সেখানে জড়ো হয়েছিল সবাই খুব অবাক হন। হিরণ হুজুর বলেন, এই বাচ্চা তো মানুষের না, এই বাচ্চা তো জিনের বাচ্চা। বিশেষ করে সবার পাশাপাশি রহমত মেম্বার খুব অবাক হন এবং তিনি বলেন, এটা আমার বাচ্চা, আপনি কি বলতেছেন, এটা জিনের বাচ্চা কিভাবে হয়? তো এবার বলি বাচ্চাটার আসলে একটু কাহিনী। এই বাচ্চাটা কিন্তু ভানু বেগম, মানে রহমত মেম্বারের যে স্ত্রী, ওনার ছিল না। রহমত মেম্বারের দুটো স্ত্রী ছিল, এর মধ্যে ছোট যে বউটা ছিল সেটা ছিল ভানু বেগমেরই আপন ফুফাতো বোন, মানে বছর খানেক আগে বিয়ে হয়েছিল মেম্বার সাহেবের সাথে। যেহেতু মেম্বার সাহেব ভানু বেগমের সাথে 5-10 বছর ধরে, দীর্ঘ সময় ধরে সংসার করতেছেন, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না, সেই কারণে ভানু বেগম নিজের ফুফাতো বোনকে মেম্বার সাহেবের সাথে বিয়ে দেন। তো সেই ফুফাতো বোনের ঘরের বাচ্চা ছিল এই বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা হওয়ার সাথে সাথে ভানু বেগমের ফুফাতো বোন বা ওই যে রহমত মেম্বারের যে ছোট বউ, তিনি মারা যান এবং বাচ্চাটা লালন পালন করার দায়িত্ব মা হিসেবে